হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল এই চ্যাপ্টারটি পড়ব। ধরো তোমার কাছে 10টা বই আছে, তার মধ্যে থেকে তোমাকে বলল ফিজিক্যাল সায়েন্স বইটা খুঁজে বার করতে। তুমি সহজেই খুঁজে বার করতে পারবে। এবার ধরো তোমাকে একটি লাইব্রেরির মধ্যে থেকে একটা বই খুঁজে আনতে বলল। তোমার পক্ষে কি সম্ভব হবে অত বইয়ের মধ্যে থেকে ওই ফিজিক্যাল সায়েন্স বইটি খুঁজে আনা? এটি তখনই সম্ভব হবে যদি লাইব্রেরির মধ্যে বইগুলোকে একটি অর্গানাইজড ভাবে সাজানো থাকে, অর্থাৎ নির্দিষ্ট সারিতে নির্দিষ্ট শেলফে বইগুলোকে যদি সাজানো থাকে তাহলে তুমি সহজেই খুঁজে পেয়ে যেতে পারবে। তেমনইভাবে আমাদের প্রকৃতিতে প্রায় 118টি মৌল পাওয়া গেছে। এই সমস্ত মৌলগুলোর মধ্যে থেকে কোনো একটি মৌলকে খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। এর জন্যই প্রয়োজন হয়েছিল পর্যায় সারণীর। পর্যায় সারণীতে আসলে কি হয়, একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলোকে কাছাকাছি রাখা হয়। এইভাবে একটি শ্রেণী তৈরি করা হয় বা একটি টেবিল তৈরি করা হয়েছিল, যাতে আমরা সহজেই ধর্মের ভিত্তিতে আমরা মৌলগুলোকে খুঁজে পেয়ে যেতে পারি। চ্যাপ্টারটির মধ্যে যাওয়ার আগে আমাদেরকে পর্যায় সারণীর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানতে হবে। পর্যায় সারণী সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী ল্যাভোইশিয়ের। সালটা ছিল 1789। তখন মাত্র 33টি মৌল আবিষ্কৃত হয়েছিল এবং তিনি এই মৌলগুলোকে ধাতু অধাতু ধাতুকল্পের ভিত্তিতে সাজিয়েছিলেন। এরপর আসেন বিজ্ঞানী ডোবেরিনার। তিনি 1829 খ্রিস্টাব্দে একটি নতুন পিরিয়ডিক টেবিল দিয়েছিলেন। তিনি তার মৌলগুলোকে সাজিয়েছিলেন কিসের ভিত্তিতে? না, তিনি একটি সূত্র আবিষ্কার করেছিলেন। সেই সূত্রটিকে বলা হচ্ছে ত্রয়ী সূত্র। তিনি বলেন রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে এমন 3টি মৌলের মাঝের মৌলটির পারমাণবিক ওজন অন্য দুটির পারমাণবিক ওজনের গড় হয়। তিনি কি বলেছিলেন? ধরো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা পরপর রয়েছে, তো এখানে লিথিয়ামের অ্যাটমিক মাস 7 এবং পটাশিয়ামের অ্যাটমিক মাস 39। তো সোডিয়ামের আমরা অ্যাটমিক মাস কীভাবে পাবো? না, এদের গড় করে 7 + 39/2 = 23। আবার ধরো ক্লোরিন ব্রোমিন ও আয়োডিন রয়েছে। ক্লোরিনের অ্যাটমিক মাস 35.5, আয়োডিনের ক্ষেত্রে 127। তো আমরা ব্রোমিনের কিভাবে পাবো? 35.5 + 127/2 = 81.5। এইভাবে ডোবেরিনার তার ত্রয়ী সূত্রের মাধ্যমে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী দিয়েছিলেন। এই যে দেখে নাও, এখানে তিনি দেখিয়েছেন কি, এই যে দেখো লিথিয়াম আর পটাশিয়াম এদের পারমাণবিক ওজন থেকে আমরা সোডিয়ামের পারমাণবিক ওজন পেয়ে যাচ্ছি। আবার ক্যালসিয়াম আর বেরিয়াম থেকে আমরা স্ট্রনশিয়ামের পেয়ে যাচ্ছি। একই রকমভাবে ক্লোরিন আর আয়োডিন থেকে ব্রোমিনের আমরা পারমাণবিক ওজন পেয়ে যাচ্ছি। তিনি এই সমস্ত মৌলগুলোকে একই জায়গায় স্থান দিয়েছিলেন। 1866 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউল্যান্ড এলেন তার বিখ্যাত অষ্টক সূত্র নিয়ে। তিনি মৌলগুলিকে এমনভাবে সাজিয়েছিলেন, তিনি মনে করতেন যে
প্রত্যেকটি 8টি মৌলের গ্যাপে গ্যাপে মৌলের ধর্মগুলির পুনরাবৃত্তি ঘটবে। এরপর 1869 খ্রিস্টাব্দে এলেন মেন্ডেলিভ তার পর্যায় সূত্র নিয়ে। তিনি মূলত মৌলগুলোকে রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজিয়েছিলেন। কোনো মৌলের ধরো অক্সাইড বা সালফাইড, তাদের ধর্মগুলো ও বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করে তিনি এই পর্যায় সারণীটি তৈরি করেছিলেন। তিনি মূলত ক্রমবর্ধমান পারমাণবিক ওজনের ভিত্তিতে মৌলগুলোকে সাজিয়েছিলেন। তখন আবিষ্কৃত মৌল ছিল 63। তার পর্যায় সূত্রর কিছু সুবিধা ছিল, বা আমরা বলতে পারি তার পর্যায় সূত্র থেকে আমরা অনেক কিছু জানতে পারি। সেই সময়ে বেশ কিছু মৌল আবিষ্কৃত হয়নি, যেমন গ্যালিয়াম, জার্মেনিয়াম। তিনি অ্যালুমিনিয়াম আর সিলিকনের ধর্মের ভিত্তিতে গ্যালিয়াম আর জার্মেনিয়ামের বৈশিষ্ট্য বলেছিলেন। পরবর্তীকালে যখন গ্যালিয়াম আর জার্মেনিয়াম আবিষ্কৃত হয়, দেখা যায় হুবহু ধর্মগুলো মিলে যাচ্ছে। অর্থাৎ তিনি অনাবিষ্কৃত মৌলগুলির ধর্ম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। আমরা দেখতে পাব যে তার পর্যায় সারণীতে তিনি 8টি স্তম্ভ ও 7টি সারি রেখেছিলেন। যদিও মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলির কোনো স্থান ছিল না। এই যে দেখো মেন্ডেলিভের পর্যায় সারণী। এখানে দেখো অ্যালুমিনিয়ামের পরে ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ এই অংশে তখন কোনো মৌল আবিষ্কৃত হয়নি, কিন্তু তিনি যে ধর্ম বা বৈশিষ্ট্যগুলি বলেছিলেন সেগুলো পরবর্তীকালে আবিষ্কৃত মৌলের সঙ্গে সম্পূর্ণরূপে মিলে গিয়েছিল। এই যে দেখো তিনি 8টি স্তম্ভ আর 7টি সারিতে ভাগ করেছিলেন তার পর্যায় সারণীটিকে। যদিও মেন্ডেলিভের পর্যায় সারণী আধুনিক রসায়নের ক্ষেত্রে যথেষ্ট কৃতিত্বের জায়গা করে নেয়, তার এই পর্যায় সূত্রে বেশ কিছু ত্রুটি ছিল, যেমন আইসোটোপের অবস্থান। তিনি মূলত তার পর্যায় সারণীটিকে সাজিয়েছিলেন ক্রমবর্ধমান পরমাণুর ভরের ভিত্তিতে বা পারমাণবিক ওজনের ভিত্তিতে। কিন্তু দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের আইসোটোপগুলি বা কার্বনের আইসোটোপগুলি বা অক্সিজেনের আইসোটোপগুলিকে তিনি একই জায়গাতে স্থান দিয়েছেন। আইসোটোপ বলতে কি বোঝায়? না, যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে আইসোটোপ বলে। যেহেতু ভর সংখ্যা আলাদা, তাহলে পর্যায় সারণীতে তাদের আলাদা আলাদা স্থানে অবস্থানের কথা ছিল, কিন্তু আমরা দেখছি একই মৌলের আইসোটোপগুলিকে তিনি একই জায়গায় স্থান দিচ্ছেন। এরপর আসি হাইড্রোজেনের ধর্ম নিয়ে। হাইড্রোজেন কিছুটা ব্যতিক্রমী ধর্ম দেখায়। কখনো সে ধাতুর ধর্ম দেখাচ্ছে, আবার কখনো হ্যালোজেনের মতো আচরণ করছে। সুতরাং তিনি তার এই পর্যায় সারণী হাইড্রোজেনের অবস্থানকে ব্যাখ্যা করতে পারল না। আবার তিনি ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণীটিকে সাজালেও কিছু কিছু মৌলের ক্ষেত্রে অসামঞ্জস্যতা দেখা গিয়েছিল, যেমন পটাশিয়াম আর আর্গন। এদের ক্ষেত্রে দেখো পটাশিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 39.10 আর আর্গনের 39.95। তাহলে আমরা কি বলতে পারি যে আগে পটাশিয়াম তারপর আর্গনের স্থান হওয়ার কথা, কিন্তু পিরিয়ডিক টেবিল দেখলে আমরা দেখতে পাবো আগে আর্গন তারপর রয়েছে পটাশিয়াম। এর ব্যাখ্যা তিনি দিতে পারেননি। বা ধরো নিকেল আর কোবাল্ট, নিকেলের পারমাণবিক ভর কত? 58.69 আর কোবাল্টের 58.94।
তাহলে আমাদের হিসেব অনুযায়ী আগে নিকেলের থাকার কথা, তারপর কোবাল্টের থাকার কথা, কিন্তু আমরা দেখছি পর্যায় সারণীতে আগে নিকেল আছে, আগে কোবাল্ট আছে, তারপর নিকেল আছে। এই যে অবস্থানের অসামঞ্জস্যতা, তা মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে আমরা ব্যাখ্যা পাই না। এরপর আসে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এক্ষেত্রে কি হয়? বিজ্ঞানী মোসলে 1913 খ্রিস্টাব্দে এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটি দিয়েছিলেন, যেটা বর্তমানে আমরা পড়াশোনা করি, অর্থাৎ আমাদের আলোচনার বিষয় এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তিনি মূলত পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণীটি সাজিয়েছিলেন। কেন হঠাৎ পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে কেন সাজিয়েছিলেন? তিনি এক্স রে ডিফ্রেকশন এক্সপেরিমেন্ট করেছিলেন। সেখানে দেখো, এক্স রে ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রথমে তিনি অ্যাটমিক ওয়েট দিয়ে একটি গ্রাফ এঁকেছিলেন। সেক্ষেত্রে তিনি কোনোভাবেই একটি সরল রেখা পাচ্ছিলেন না। তখন তিনি কি করলেন না, অ্যাটমিক ওয়েটের জায়গায় তিনি অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক আর ফ্রিকোয়েন্সি নিয়ে গ্রাফটি আঁকার চেষ্টা করলেন। সেক্ষেত্রে তিনি দেখলেন তিনি সরল রেখা পাচ্ছেন। অর্থাৎ আমরা তাহলে দেখলাম কি, মোসলের দেওয়া আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটি পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজানো হয়েছে। এই যে হলো আমাদের আধুনিক পর্যায় সারণী। তিনি সমগ্র পর্যায় সারণীটিকে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বা শ্রেণীতে ভাগ করেছিলেন। এখানে আমরা পর্যায় আর গ্রুপ বলতে কি বুঝব? তিনি তার দীর্ঘ পর্যায় সারণীতে যে অনুভূমিক পংক্তিগুলি দিয়েছিলেন সেগুলোকে তিনি কি বলেছেন? সেগুলোকে তিনি পিরিয়ড বা পর্যায় বলে বলেছেন। আবার শ্রেণী বা গ্রুপ বলতে আমরা কি বুঝব? তিনি যে উলম্ব সারিগুলি দিয়েছিলেন সেগুলোকে শ্রেণী বা গ্রুপ বলা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো, 1 থেকে 7 পর্যন্ত এগুলো হলো পর্যায়, আর এদিকে গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত এগুলো হলো গ্রুপ। পিরিয়ডিক টেবিল, এই চ্যাপ্টারটি পড়ার সময় আমাদের মাথায় একটা শব্দ আসছে না? পিরিয়ডিক। এই পিরিয়ডিক বা পর্যায়বৃত্ততা, এই জিনিসটি কি? পিরিয়ডিক বা পর্যায়বৃত্ততা হলো সেই জিনিস, অর্থাৎ যার ভিত্তিতে আমরা এই পর্যায় সারণীটি তৈরি করেছি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ধর্মের একটা রিপিটেশন হচ্ছে, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে আমাদের ধর্মের কি হচ্ছে না, পুনরাবৃত্তি হচ্ছে। এই পুনরাবৃত্তিটা কেমন হচ্ছে তা বোঝার জন্য আমাদের আগে ম্যাজিক নাম্বার সম্পর্কে জানতে হবে। ম্যাজিক নাম্বার কি? ম্যাজিক নাম্বার হলো 2, 8, 8, 18, এই সংখ্যাগুলোকে আমরা ম্যাজিক নাম্বার বলবো। দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে প্রথম পর্যায়ে কটা মৌল রয়েছে? দেখো, হাইড্রোজেন আর হিলিয়াম, 2টি মৌল রয়েছে। দ্বিতীয় পর্যায়ে কটি রয়েছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, অর্থাৎ 8টা মৌল রয়েছে। তৃতীয় পর্যায়ে কটা রয়েছে? 8টা মৌল রয়েছে। চতুর্থ পর্যায়ে আমরা দেখছি কটা? 18টা। পঞ্চম পর্যায়ে 18টা মৌল রয়েছে। তারপর ষষ্ঠ পর্যায়ে দেখব 32টা, আর সপ্তম পর্যায়ে 32টা বা 32টার থেকে বেশি, কারণ পরে পরে হয়তো আরও মৌল আবিষ্কৃত হবে।
এই যে দেখো, প্রথমে বললাম 2, তারপরে বললাম 8, তারপরে 8, তারপরে 18। এই সংখ্যাগুলোর গ্যাপে গ্যাপে মৌলগুলি ধর্মের রিপিটেশন হয়। কেমনভাবে হয়? ধরো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সঙ্গে আমরা যদি 2 যোগ করি তাহলে আমরা কি পাবো? লিথিয়ামের ধর্ম পাবো, যেখানে হাইড্রোজেন আর লিথিয়ামের ধর্ম প্রায় একই রকম। আবার লিথিয়ামের সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা সোডিয়ামের ধর্ম পাবো। আবার সোডিয়ামের সঙ্গে যদি আমরা 8 যোগ করি সেখানে আমরা পটাশিয়ামের ধর্ম পাবো। এই যে প্রথম গ্রুপ অর্থাৎ গ্রুপ 1-এ থাকা মৌলগুলির ধর্ম প্রায় একই রকম, এবং সেগুলো আমরা কেমনভাবে পাচ্ছি? প্রথমটির সঙ্গে যদি 2 যোগ করছি তাহলে দ্বিতীয়টির সঙ্গে 8 যোগ করছি, তখন তৃতীয়টির সঙ্গে আবার 8 যোগ করছি, চতুর্থটি তার সঙ্গে আবার 18 যোগ করছি। এইভাবে আমরা ধর্মের পুনরাবৃত্তি পাচ্ছি। ধরো তোমাকে পর্যায় সারণীর মধ্যে যে কোনো মৌল দিলে তুমি এই ধর্মের ভিত্তিতে মৌলগুলির পরপর পর্যায়ভিত্তিক ধর্মগুলি কি কি সেগুলো বলে ফেলতে পারবে। ধরো এখানে এফি আছে, আমরা কি পড়লাম, কি বুঝলাম? যে এফি থেকে পরপর যারা আছে তাদের সবার ধর্ম একই হবে। এদিকে বোরন থেকে পরপর গেলে আমরা ধর্মের পুনরাবৃত্তি পাব, অক্সিজেন থেকে পরপর গেলে ধর্মের পুনরাবৃত্তি পাব, এখানে ফ্লোরিন থেকে পরপর গেলে ধর্মের পুনরাবৃত্তি পাব। দেখো তোমরা এখানে ফ্লোরিনের সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে ক্লোরিন পাব। ক্লোরিনের সঙ্গে আবার যদি 18 যোগ করি তাহলে আমরা কার ধর্ম পাব? ব্রোমিনের ধর্ম পাব। এই যে দেখো আয়রন, এফির সঙ্গে যদি আমরা 18 যোগ করি তাহলে আমরা রুথেনিয়ামের ধর্ম পাব। একই রকমভাবে ধরো বোরন আছে, বোরনের সঙ্গে আমরা 8 যোগ করলাম তাহলে আমরা অ্যালুমিনিয়ামের ধর্ম পেলাম। অ্যালুমিনিয়ামের সঙ্গে আমরা 18 যোগ করলাম, গ্যালিয়ামের ধর্ম পেলাম। এইভাবে আমরা দেখছি কি যে আমাদের কোনো একটা পিরিয়ডে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যা দ্বারা যোগ করার মাধ্যমে আমরা ধর্মের পর্যায়বৃত্তি বা পুনরাবৃত্তি ঘটতে দেখছি। একেই বলা হচ্ছে পিরিয়ডিসিটি। এক্ষেত্রে ধরো লিথিয়াম আর সোডিয়াম, লিথিয়াম কি ধাতু, সোডিয়ামও এক্ষেত্রে ধাতু। আবার ধরো ফ্লোরিন আর ক্লোরিন, দুজনেই দেখছি আমরা অধাতু। আবার ধরো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, এদের উভয়েরই যোজ্যতা +2। এক্ষেত্রে আমরা দেখব যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের সবারই যোজ্যতা কত হচ্ছে? 1। তাহলে আমরা দেখছি কি ধর্মের একটি পিরিয়ডিসিটি বা পুনরাবৃত্তি ঘটছে।